নমস্কার। দেশের সংসদে একটা বিল পাস হয়েছে, যেটা নিয়ে আজ আমরা কথা বলবো। শুনতে তো বিলটা খুবই সহজ, মহিলাদের জন্য ৩৩% সিট রিজার্ভেশন, ব্যাস। কিন্তু এর পেছনের রাজনীতিটা সেটা কিন্তু বেশ জটিল। তো চলুন এই পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক কি হচ্ছে আসলে। হ্যাঁ, এই যে ৩৩%, বিলটার নাম নারী শক্তি বন্ধন অধিনিয়ম। আর এর মূল কথাটা হল লোকসভা আর রাজ্যের বিধানসভাগুলোতে মহিলাদের জন্য ১/৩ মানে ৩৩% সিট রিজার্ভড থাকবে। আইডিয়াটা তো দারুণ, তাই না? দেশের অর্ধেক জনসংখ্যাই তো মহিলা, তো সংসদে তাদের প্রতিনিধিত্ব বাড়ানোটা তো দরকারি। তো এমন একটা ভালো উদ্যোগে তো সবারই সায় থাকার কথা, তাই না? তাহলে আসল ঝামেলাটা কোথায়? লড়াইটা ঠিক কী নিয়ে হচ্ছে? আর এখানে কিন্তু আসল টুইস্ট। সবাই চায় মহিলাদের সংরক্ষণ হোক, কিন্তু ঝামেলাটা হচ্ছে কিভাবে হবে সেই পদ্ধতিটা নিয়ে। কি হবে তা নিয়ে নয়। তো চলুন প্রথম ধাপে দেখি, বিলটা সহজ কিন্তু লড়াইটা কেন বড় হয়ে গেল। আসলে পুরো বিতর্কের কেন্দ্রে আছে দুটো অপশন, আর সরকার যে অপশনটা বেছে নিয়েছে সেটাই কিন্তু সবকিছুকে আরও জটিল করে দিয়েছে। দেখুন, দুটো রাস্তা ছিল। এক, এখন যে ৫৪৩টা সিট আছে তারই ১/৩ মহিলাদের দিয়ে দেওয়া। আর দুই, না, কারও সিট কমানো হবে না, বরং আরও ৩৩% নতুন সিট তৈরি করা হবে শুধু মহিলাদের জন্য। সরকার কোনটা বেছে নিয়েছে? দ্বিতীয়টা, মানে সংসদের আকারই এখন বড় করা হবে। সোজা কথায় লোকসভার মোট সিটের সংখ্যাই বেড়ে যাবে। ব্যাপারটা কতটা বড় সেটাই চারটা দেখলেই বুঝতে পারবেন। এখনকার লোকসভায় সিট আছে ৫৪৩টা, তাই তো? আর এই বিলটা কার্যকর হলে সেটা এক লাফে বেড়ে দাঁড়াবে প্রায় ৮৫০। ভাবা যায়, প্রায় ৩০০র বেশি নতুন সাংসদ। আর এই যে এত বড় একটা পরিবর্তন, এর জন্য কিন্তু গোটা দেশের পলিটিক্যাল ম্যাপটাই নতুন করে আঁকতে হবে। আর আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। এই যে বললাম পলিটিক্যাল ম্যাপ নতুন করে আঁকা, এর মানেটা কি? মানে হলো এই যে নতুন সিটগুলো তৈরি করা হবে তার জন্য প্রত্যেকটা নির্বাচনী এলাকার বর্ডার মানে সীমানা নতুন করে ঠিক করতে হবে। এই যে পুরো প্রসেসটা, একেই বলে ডিলিমিটেশন বা পরিসীমন। আর বিশ্বাস করুন, এটাই এখন সবথেকে বড় বিতর্কের জায়গা। আচ্ছা, ডিলিমিটেশনটা কি সহজ করে বলি। এর মানে হলো ঠিক করা হবে যে কোন এমপির এলাকা কতটা বড় হবে, বা ধরুন কোন গ্রামটা কোন লোকসভা কেন্দ্রের মধ্যে পড়বে। সোজা হিসাব, যেখানে জনসংখ্যা বেড়েছে সেখানে এলাকা ছোট করে এমপির সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে, ব্যাস এটাই। এখন এই ম্যাপটা তো আর এমনি এমনি আঁকা যায় না, তাই না? এর জন্য দরকার ডেটা, মানে তথ্য। কোন তথ্য? জনসংখ্যার তথ্য, মানে সেন্সাস রিপোর্ট। কিন্তু কোন বছরের সেন্সাস ব্যবহার করা হবে? আর এই প্রশ্নটাতেই কিন্তু পুরো বিতর্কটা আরও জমে উঠেছে। হ্যাঁ, সেন্সাস নিয়েই এখন আসল যুদ্ধটা চলছে। কারণ এই সেন্সাসের ডেটার উপরই নির্ভর করছে যে ভবিষ্যতে দেশের ক্ষমতার হ্রাস কার হাতে থাকবে। ব্যাপারটা একটু বুঝুন। এখন যে ৫৪৩টা সিট আমরা দেখি সেটা ঠিক করা হয়েছিল ১৯৭১ সালের সেন্সাসের ওপর ভিত্তি করে। ভাবা যায় কত পুরনো। এখন সরকার বলছে তারা ২০১১ সালের সেন্সাস ডেটা ব্যবহার করবে, কিন্তু বিরোধীরা বলছেন না, ২০২১-এর সেন্সাস তো কোভিডের জন্য হলোই না, তাই নতুন সেন্সাসের জন্য অপেক্ষা করা হোক। আর সেটা করতে গেলে ২০২৬ সাল পেরিয়ে যাবে। আর এই টাইমলাইনের মধ্যেই কিন্তু আসল পলিটিক্যাল গেমটা লুকিয়ে আছে। দেখুন, যদি ২০১১ সালের সেন্সাস ব্যবহার করা হয় তাহলে ২০২৯ সালের ইলেকশনের আগেই এই মহিলা সংরক্ষণ চালু করে দেওয়া যাবে। কিন্তু যদি নতুন সেন্সাসের জন্য অপেক্ষা করা হয় তাহলে পুরো ব্যাপারটা পিছিয়ে গিয়ে ২০৩৪ সালের ইলেকশন পর্যন্ত গড়াবে। বুঝতেই পারছেন, খেলাটা দুটো ইলেকশন সাইকেল নিয়ে। এই সেন্সাস নিয়ে বিতর্কের প্রভাবটা কিন্তু অনেক বড়। এটা ভারতের রাজ্যগুলোর মধ্যেই একটা নতুন বিভাজন তৈরি করছে। সোজা কথায় নর্থ বনাম সাউথ। এই টেবিলটা দেখুন, তাহলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যদি ২০১১ সালের জনসংখ্যাকে ভিত্তি ধরা হয় তাহলে কি হতে চলেছে দেখুন। উত্তরপ্রদেশের মতো রাজ্য, যেখানে জনসংখ্যা অনেক বেড়েছে, তাদের সিট ৮০ থেকে বেড়ে প্রায় ১৪০ হয়ে যেতে পারে। বিহারের সিট ৪০ থেকে বেড়ে হতে পারে ৭৩। আর উল্টো দিকে তামিলনাড়ু বা কেরালার মতো রাজ্য, যারা পপুলেশন কন্ট্রোলে অনেক ভালো কাজ করেছে, তাদের সিট প্রায় একই থাকছে। এই সংখ্যাগুলোই কিন্তু আসল ঝামেলার কারণ। আর ঠিক এই কারণেই দক্ষিণ ভারতের রাজ্যগুলোর নেতারা বলছেন, আমরা ভালো কাজ করে জনসংখ্যা নিয়ন্ত্রণ করলাম আর এখন তার জন্য আমাদের শাস্তি দেয়া হচ্ছে। তাদের মূল ভয়টা হলো জাতীয় রাজনীতিতে তাদের গুরুত্ব বা প্রভাবটাই কমে যাবে। এটা তো একরকম অন্যায়ের মতো, তাই না? এটা তো গেল একটা দিক।
বিতর্কের আরেকটা বড় দিক আছে। বিরোধী দলগুলোর একটা বড় অংশ বলছে শুধু জনসংখ্যার ভিত্তিতে সিট বাড়ালেই হবে না, আগে একটা কাস্ট সেন্সাস মানে জাতিগত জনগণনা করতে হবে। তাদের দাবি ওবিসি, দলিত, মুসলিমদেরও তাদের জনসংখ্যা অনুযায়ী প্রতিনিধিত্ব দিতে হবে। তাদের মতে 2011 সালের ডেটা ব্যবহার করলে এই পুরো ওবিসি প্রতিনিধিত্বের প্রশ্নটাই এড়িয়ে যাওয়া হচ্ছে। তো সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? পুরো ইস্যুটাই এখন 2029 সালের নির্বাচনকে টার্গেট করে একটা বিরাট বড় পলিটিক্যাল এন্ডগেমে পরিণত হয়েছে। এখানে একটা স্ট্র্যাটেজিক ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে দেখুন। একদিকে সরকার যারা চাইছে 2011 সালের ডেটা ব্যবহার করে 2029-এর মধ্যেই বিলটা চালু করে দিতে। অন্যদিকে আছে দক্ষিণের রাজ্যগুলো যারা তাদের রাজনৈতিক ক্ষমতা হারানোর ভয়ে চিন্তিত। আর তৃতীয় দিকে আসে বিরোধীরা যারা ওবিসি প্রতিনিধিত্বের প্রশ্নটা সামনে আনছে। তিন পক্ষের তিন রকম দাবি। এর পেছনে কিন্তু আরও একটা গভীর রাজনৈতিক সন্দেহ কাজ করছে। বিরোধীরা অভিযোগ করছে যে শাসক দল এই ডিলিমিটেশন প্রসেসটাকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করতে পারে। মানে নির্বাচনী এলাকাগুলো এমনভাবে কাটছাঁট করা হতে পারে যাতে 2029 সালের ইলেকশনে তারা বাড়তি অ্যাডভান্টেজ পায়। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই যে বিলটাকে বাইরে থেকে দেখে মহিলাদের ক্ষমতায়নের একটা ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে হচ্ছে, সেটার পেছনের আসল উদ্দেশ্যটা ঠিক কী? এটা কি সত্যিই মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নাকি আগামী দশকের জন্য ভারতের ক্ষমতার ব্যালেন্সটাকেই নতুন করে সাজানোর একটা বিরাট বড় কৌশলগত খেলা? এই উত্তরটা বোধহয় সময়ই দেবে।